গল্প সঙ্গে চায়ের আড্ডায় আমি ইন্দ্রাণী আজ ভাঙাগড়ার অন্তিম পর্ব শোনাব। আপনারা যারা শুনছেন দয়া করে আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং নিশ্চয়ই আপনাদের অমূল্য মতামত জানাবেন গল্পটি কেমন লাগলো। শুরু করলাম আজকের পর্ব ভাঙাগড়া। নিশান গিয়ে রায়ের হাত চেপে ধরল। তুমি কি সত্যিই এতটা বদলে গেছো? সবই কি মেনে নিয়েছো তুমি? নিশান, তুমি ভুলে যাচ্ছ আমি কে? হাত ছাড়ো, শান্ত দৃষ্টিতে বলল রাই। নিশান নিজের প্রশ্নের উত্তর এভাবে পাবে বলে আশা করেনি। আপনা আপনি হাতটা যেন আলগা হয়ে গেল। তাই তীব্র যন্ত্রণার দিকে তাকালো। সেই মুহূর্তে আমার তোমার পাশে থাকার কথা ছিল, আর তখন তুমি কোথায় ছিলে? তখন তো তুমি আমাকে অবহেলা করেছো। এখন কোত্থেকে এত কষ্টের ভাণ্ডার একত্রিত করেছ? নিশানের কাছে এর কোনো জবাব নেই। রাই মুখ ঘুরিয়ে প্রস্থান করল। খাওয়া শেষে সবাই গল্প করছে। গল্পের কেন্দ্রবিন্দু রাই। রাইকে সবাই ঘিরে রেখেছে, আর এক একজন এক একটা উপহার হাতে তুলে দিচ্ছে রাইয়ের। আবির দূর থেকে সব কিছু দেখছে। অবশেষে বোন এসে রায়ের হাতে একটা চকলেটের ঝুড়ি ধরিয়ে দিয়ে বলল, বৌদি, জানি তুমিও আমার মতন চকলেট প্রিয়, নাও নাও, সব তোমার জন্য। সবাই তো হেসে উঠল। রায় ঝুড়িটার দিকে তাকালো। এইদিকে রায়ের চোখে পুরনো দিনগুলোর কথা, সেই অতীতগুলোর কথা ওর চোখের সামনে যেন ভেসে উঠল। আজকে গায়ে হলুদ জমিয়ে মজা করছে সবাই, বিশেষ করে রাই। নাচ গান আড্ডা সবই জমজমাট। আজ যে শ্রেষ্ঠার বিয়ে। আগামীকাল পাত্রদের বাড়ি থেকে নাকি কিছু ভালো জামা কাপড় ডালা টালা সব পাঠাবে। মিহির তো একেবারে অনুরোধে নানা জামা কাপড় পাঠানো হয়েছে। এইদিকে বিয়ের জন্য সব আলাদা আলাদা করে সমস্ত ডালা সাজানো হচ্ছে। রাই তো খুব মজা পাচ্ছে। কেন, আমার জন্য ভালো আসলে তোর বুঝি মন খারাপ হবে? ইয়ার্কি করে বলে উঠল রাই। আপাতত না, তবে ভাইয়া যদি একমাত্র তার শালিকে কিছু না দেয় তাহলে ভাইয়াকে কিন্তু আমি আস্ত লাগবো না বলে নাই সঙ্গে সঙ্গে আঙুল ঘষল তার নাকটায়। ওরে আমার পালোয়ান বলে রাইয়ের মা ভ্রু কুচকালেন। ওইভাবেই সবাই হাসাহাসি করে রাত পার করলেন। পরের দিন বিকেলে পাত্রদের বাড়ি থেকে 3 জন এলো। রাই মাত্রই বাড়ি থেকে এসেছে। বাড়িতে ঢুকে দেখে নিশান সহ আরও 2 জন বসে আছে সোফায়। দেখেই তো রাইয়ের মাথা এমনিতেই বিগড়ে গেল। রাই বাইরে বেরিয়ে এলো। ধুর, এই ছেলের চেহারাটা দেখতে একদম মন চায় না। বলতে বলতে রাই বাড়ির পেছনের একটা গাছের নিচে গিয়ে বসল। হঠাৎ পেছন থেকে কেউ ওর কানে একটা কিছু ধরল। সাথে সাথে ও চমকে লাফিয়ে উঠে পেছন ঘুরে দেখল নিশান গলা ফাটিয়ে হাসছে। রাই দেখে ওর হাতে একটা লম্বা ঘাসের মতন কিছু একটা, ওইটা দিয়েই ও কানে ওর সুরসুরি দিচ্ছিল। এত এত রাগ হচ্ছিল তখন, উফ, একদম অসহ্যকর। নিশান এগিয়ে এসে বললাম, বুদ্ধি প্রতিবন্ধিতার খুব সুন্দর উদাহরণ আপনি মহাশয়, বলে রাই ঢং করল। তাই নাকি? থ্যাংক ইউ সো মাচ বলে নিশানও ঢং করল। তো আমাকে দেখে পালালে কেন? আমি কি হরিণ নাকি আমি অন্য কিছু যে আমাকে দেখে ভয় পেতে হবে? বাঘ নাকি? শেয়াল দেখে বাচ্চারা ভয় পায়, স্বাভাবিক দাঁত বের করে বলল রাই। নিশান কপাল সংকুচিত করে এক পা রায়ের দিকে এগোলো। রায় সন্দেহহীন চোখে তাকিয়ে রয়েছে। নিশান রায়ের খুব কাছে এসে বলল, এমন বাচ্চাকে তো সবার চায় মন তাকে খেয়ে ফেলি বলে বাঁকা হাসল নিশান। রায় মনে মনে বলল, দাঁত ভেঙে দেব, ঢং। গালাগালি দিচ্ছ কেন? তীক্ষ্ণ দৃষ্টিতে নিশান বলে উঠল। বাহ, বুঝলেন কিভাবে? রায়ের তো চোখটা চকচক করে উঠল। নিশান কিছুক্ষণ বাঁকা চোখে তাকালো। রায় ঠোঁট চেপে হেসে বাচ্চা বাচ্চা ভাব নিয়ে তাকিয়ে রইল। এইদিকে অনেকক্ষণ ধরে
ওদের এই কথোপকথনের মাঝে হঠাৎ বলে উঠল রাই, থাক এসব কথা থাক, আপনি কি ব্যাপার বলুন তো? সবাইকে নিজের মতন ভাব দিয়ে আমাদের মেয়েদের বলবে, আর এ এ কি আপনি কথা বলতে বলতে আমার কোমরে কেন হাত দিচ্ছেন? রাইয়ের হাত ভাঁজ করে ভাব দেয়, সরি, আমরা মেয়েরা অযথা তর্কাতর্কি করি না, দেখাই যাচ্ছে। বাঁকা চোখে দেখল রাই। আপনার চোখও আছে, রাই বলে উঠল। নির্ঘাত তোমার ব্রেনের কোনো সমস্যা, নিশান বলে উঠল। ভাইরাস সামনে থাকলে আর হয় যা আর কি, বলে রাই ঠোঁটে চেপে হেসে উঠল। কারণ নিশান রীতিমতো ওর সাথে তর্ক করে যাচ্ছিল, আর তর্ক করতে করতে হাঁপিয়ে উঠেছে। বেচারা গম্ভীর মুখে তাকিয়ে রয়েছে। পারবেন না, গার্লস পাওয়ার ইউনো। রাই নিজের কাঁধে চাপ দিয়ে উঠল। নিশান কিছু না বলে ওর দিকে আরেকটু এসে ওকে এক দৃষ্টিতে ওকে মাপতে থাকলো। রাই একটু যেন অস্বস্তিতে পড়ে গেল। দূরে যান, নিশান বাঁকা ঠোঁটে বলে উঠল। শেষ গার্লস পাওয়ার। আরে বাবা, রাই কিছু বলবে তখনই রায়ের এক হাত ধরে সামনে এসে নিশান একটা রঙিন প্যাকেট মোড়ানো ডালা ওর হাতে ধরিয়ে দিল। রায় তো দেখে অবাক। দেখে ওটা চুড়ি মনে হচ্ছে না। এটা তো এই সাজে সেজো কেমন, বলে রাইকে বলল। নিশান এক চোখে গভীর দৃষ্টিতে তাকিয়ে ধীরে ধীরে সেখান থেকে হেঁটে চলে গেল। রাই ডালাটা হাতে নিয়ে দাঁড়িয়েই রইল। রাতে রাই ওই ডালাটা খুব একান্তভাবে নিজের ঘরে খুলতে লাগলো। নানা রঙের খুব সুন্দর সুন্দর চুড়ি, আরও দুজন দু একটা অন্য রঙের 2 ডজনের চুড়ি মনে হচ্ছে, একটা পেন্ডেন্ট, আর তার সাথে একটা ছোট্ট চিরকুট। সবসময় গলায় পরো এটা, আর একটা কাজল, ব্যাস। উপহারগুলো তো দেখে রাইয়ের মুখ একেবারে নিজে থেকেই হাসির উদয় হলো। ও বেশ খানিকক্ষণ জিনিসগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকলো। রাই প্রায় অনেকক্ষণ ধরেই এই ছোট্ট একটা চিরকুট বারবার পড়ছিল, আর নিশানের বলা একটা কথাই ওর মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। এই সাজে সেজো মনে পড়তেই কেমন সুন্দর একটা অদ্ভুত অনুভূতি তার মধ্যে জেগে উঠল। যখনই মনে করতে থাকলো তার এই কথাগুলো, ওর মনের মধ্যে একটা যেন শিহরণ জেগে উঠতে থাকলো। নিশানের পাঠানো পেন্ডেন্টটা খুব সুন্দর লেগেছে ওর। সাথে সাথেই আয়নার সামনে দাঁড়িয়ে ও গলায় ওটা পরে নিল। মিস্টার নিশান, আপনার জন্য না, তবে লকেটটা খুব সুন্দর, তাই পরেছি, বলে খিলখিল করে হাসতে লাগলো রাই। রাই তখনই রাইয়ের মা ডাকলো, আসি মা, বলে রাই তার পেছন পেছন তাড়াতাড়ি করে লকেটটা লুকিয়ে চলল। পাত্রের বাড়ি পাঠানো জিনিসপত্রগুলো খোলা হচ্ছে। সবাই গোল করে বসেছে। রাই গিয়ে বসলো তার মায়ের পাশে। কিরে, এত দেরি কেন হলো তোর? ওর মা জিজ্ঞাসা করলো। মেকআপ করছিলাম, দাঁত বার করে বলল রাই। আরে বাবা, এত দেরি? দুটো বড় বড় ডালা খুলে সব বের করতে লাগলো সবাই। বড় দুটো লাল লেহেঙ্গা, কসমেটিক্স থেকে শুরু করে জুতো, ব্যাগ, কি না নেই। আর বাড়ির বড়দের জন্য শাড়ি, পাঞ্জাবি সব আছে। সবার জন্যই যা যা দিয়েছে তার প্যাকেটের ওপর নাম লেখা। কাপড় যা দিয়েছে মিহিদের সবার খুব পছন্দ হয়েছে। লেহেঙ্গাটা কিন্তু খুব সুন্দর, বলে উঠল রাই। সবাই কিন্তু সায় দিল রায়ের সাথে, কিন্তু রাই খুঁজছে অন্য কিছু। এই এই আমার নামে কিছু পাঠায়নি, সবার নামে ডালা এসছে, আমারটা কোথায়? সবাই তাকালো। না, রাইয়ের নামে তো কোনো কিছুই নেই। এটা দেখে রাই বাচ্চাদের মতো অভিমান করলো। এটা কোনো কথা? ভাইয়া আমার জন্য কিছু পাঠালো না? রাইয়ের মা বললেন, ঠিক করেছে, জামা কাপড় তো তোর কম আনোনি, ওখান থেকে একটা পরে নেবে। রাই পুরো দমে কান্না করার অবস্থায়। মা, ইমোশনাল ভাব নিয়ে নিজেরটা পেয়ে মেয়েকে ভুলে গেলে, এটাই হয়, হে ভগবান। সঙ্গে সঙ্গে ওর মা
ঘাড় ঘুরিয়ে বলল, আরও একটা ডালা রয়েছে, একটু থাম তো, দেখ তো এটাই কি আছে, বলে ডালাটা দিয়ে খুলতে গেল। রাই হতাশ ভঙ্গিমায় বলল, থাক, তোদের জন্য তোদের ভাইয়া ভাবে, আমি আর কে বল, বলে সে মুখ নিচু করে মুখ ফুলিয়ে বসে থাকতে লাগলো। এইদিকে রাইয়ের মা পাশ থেকে বলল, ওর মাথায় থাপ্পড় মেরে, এই নে ড্রামেবাজ, তোর এটাই তোর ডালা। কি? খুশিতে চেঁচিয়ে উঠল রাই। দেখি, বলে ডালাটা দিয়ে কাপড় বের করে উঠল। সবাই একসাথে বলে উঠল, বাহ, সুন্দর তো। কিন্তু রাইয়ের চোখ মুখ কুঁচকে গেল। এগুলো কি? এগুলো আবার কেউ কাউকে দেয়? রাই তাকিয়ে দেখে একটা ধূসর রঙের সিম্পল লং ফ্রক, কিন্তু টপটায় খুব সুন্দর পাথরের কাজ, আর সাথে খুব সুন্দর একটা প্রিন্টের ওড়না। মোট মিলিয়ে অসাধারণ বলা চলে, কারণ রং যাই হোক, ড্রেসটা চোখ লাগানো। এই জন্য সবাই ওয়াও ওয়াও করে বলে উঠল। কিন্তু রায়ের বিশেষ খুব একটা পছন্দ হয়নি, স্পেশালি ওই কালারটার জন্য। ড্রেসটা সুন্দর, তাতে সন্দেহ নেই, কিন্তু এই রঙটা, মানে বিয়ের দিন আমি কি এই সাদা কালো সাজে সাজবো নাকি? আশ্চর্য, বলে রাই ড্রেসটা রেখে দিল। রাইয়ের মা সবার দিকে তাকিয়ে ওর দিকে তাকালো। রাইয়ের থালার দিকে তাকিয়ে বলল, না মা, রাগ করিস না, ড্রেসটা খুবই সুন্দর, ওরা হয়তো রঙটা বিশেষ করে খুব একটা মাথায় নেয়নি, এটাই পরে নিস। হ্যাঁ, আর তোর যদি ভালো না লাগে তাহলে পরিস না, ড্রেসটা তো তুইও এনেছিস, বলে উঠল রাইয়ের মা। রাই মাথা নাড়ল। জিনিসগুলো হাত দিয়ে নেড়ে দেখতে লাগলো। একটা ফ্রক, সিলভার রঙের চুড়ি, খুবই সুন্দর, আর কিছুই না। রাই মুখ ফুলিয়ে ওখান থেকে উঠে চলে গেল নিজের ঘরে। এই বৌদি, সুমির ডাকে ভাবনা জগৎ থেকে বাস্তবে ফিরল রাই। কি হলো? রাই মুচকি হেসে মাথা নাড়ল। কিচ্ছু না। দাদিমা গম্ভীর গলায় বলে উঠলেন, বড়রা কিছু দিলে গিয়ে তাকে প্রণাম জানতে হয়। রাই অবুঝের মতন তাকালো। পা ধরে প্রণাম করব? কেমন যেন লাগলো রাইয়ের কথাটা। রাই মাথা নাড়িয়ে উঠতে যেতেই ওর পিসি বলে উঠল, আরে এসব পুরনো দিনের কথা, এসব পুরনো দিনের রীতি, এখনকার সময় ওই সব ছেলেমেয়েরা এখন মানে নাকি? বাদ দাও তো। রাই যাও, ও ঘরে ওগুলো সব রেখে দিয়ে এসো। আর এতক্ষণ ধরে সবাই আড্ডা দিলেই এবার তুমি একটু আরাম করো গিয়ে। শ্বশুরমশাই বলে উঠলেন, হ্যাঁ সেটাই, আপনারা গিয়েও সবাই একটু আরাম করুন, অনেক দিন পর এসেছেন, আপনারা একটু বিশ্রাম নিন। হ্যাঁ, আপনারা যান, আমরা সবাই বৌদির সাথে থাকব, বলে উঠল সুমি। সাথে আবিরের বাকি কাজিনরাও সায় দিল। একজন শুধু বলে উঠল, না আর কোনো কথা না, যা কথা হবে সব সন্ধ্যায়, এখন গিয়ে সবাই রেস্ট নাও, যাও যাও, ওঠো ওঠো ওঠো। বলতে বলতে সবাই, দাদিমা, তারপরে বাকিরা সব আত্মীয় স্বজন, আবিরের বৌ, পিসি, মাসি, সবাই উঠে ঘরে পৌঁছে গেল। রাই তাদের দেখে একটু মন খারাপই করলো। উপস্থিত সকলেই বিষয়টা ভালো চোখে দেখল না। ওনাদের ওঠার সাথে সাথেই আবিরও বলে উঠল, রাই ঘরে এসো, কাজ আছে, বলে আবির হেঁটে নিজের ঘরে চলে গেল। এইদিকে নিজের ছেলের আচরণে ক্ষুব্ধ হলেন। রাই কোনোভাবে জোরপূর্বক হেসে আস্তে আস্তে চলে গেলেন। বিয়ের দিন চলে এসেছে, সবে মাত্র সবাই বের হয়েছে, সাজগোজ করছে। ইতিমধ্যে বাড়িতে ধুমধাম হইহুল্লোড় চলছে। বাড়ির পুরুষরা তো সব বাইরের আয়োজন নিয়ে ব্যস্ত। মাঠের পাশেই বড় করে একটা স্টেজ বানানো হয়েছে, আর এদিকে রান্নাবান্নাও চলছে ভীষণভাবে। পোলাওয়ের গন্ধে আর টেকাই যাচ্ছে না বাড়িতে, বলে রাইয়ের চুল ঝাড়তে ঝাড়তে বলতে লাগলো। বাইরে কাজিনরা ডাকাডাকি করছে ওর হয়েছে কিনা সেটা নিয়ে। রাই জানলা খুলে এক পলক বাইরের দিকে তাকালো। বাহ, কি সুন্দর, সবাই এসে গেছে, আর সবাই বলছে যে ভাইয়ার দেওয়া শাড়িটা পরেছে। অবশ্য ওর মা ওকে বুঝিয়ে গেছে মন খারাপ না করতে। ওর জন্য পাঠানো ড্রেসটা হাতে নিল রাই। হাজার হোক, একটা মানুষ এত সুন্দর করে পাঠিয়েছে, না পরলে তো আর খারাপ লাগতেই পারে।
এই ভেবে ড্রেসটা নিয়ে বাথরুমে ঢুকে পড়ল। বরযাত্রী সেদিন অনেক আগেই এসে গেছে। এর মধ্যে নিশানের চোখ জোড়া খুঁজছে অন্যদের মধ্যে স্পেশাল একজনকে। সবাই খুব আনন্দে মেতে উঠেছে। স্টেজটা এমনভাবে সাজানো যে দুপাশে বর কনেকে রেখে মাঝে একটা চওড়া লাল পর্দার মতন দেওয়া, যেমনটা সিনেমায় দেখায়। পর্দার এপারে আর ওপারে দুইজন, তবে দেখা যাচ্ছে মিহির বরাবরই তার ওয়াইফকে আর তার গার্লফ্রেন্ডটাকে দুজনকেই খুঁজছে। এদিকে মিহির শ্রেষ্ঠাকে নিয়ে তাকাতেই সবাই হাসি হাসি করে উঠল। অবশেষে সময় এলো নাচ দেখানোর। আর ঠিক সামনেই আরও একটা স্টেজ সাজানো হয়েছে, সেখানেই সাউন্ড সিস্টেম রাখা। নিশান এমন এক পরিস্থিতিতে যে কারো সামনে থেকে সরতেও পারছে না, আবার রাইকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। ও কি অনুষ্ঠানে আসবে না নাকি? তখন চারদিকে মাতিয়ে গান বেজে উঠল, আর রঙিন আলোর কেন্দ্রবিন্দু হলো একটা মেয়ে। মুখের সামনে হাত থাকায় প্রথমে কেউ ধরতে পারেনি। গানের তালে তালে সে নাচতে শুরু করলো। ওহে শ্যাম, তোমারে আমি নয়নে রাখিব, অন্য কেউরে আর চাহিতে দিব না। ওহে শ্যাম, তোমারে আমি চাহিতে দেব না। এই বলছে আর রাই নাচছে। পরনে সেই লং ফ্রক, গর্জাস সাজ, হাতে নিশানের দেওয়া চুড়িগুলোর 1 ডজন, আর গলায় সেই পেন্ডেন্ট। দুপাট্টা একটা সাইড করে নিয়েছে, আর চুলগুলো খোলা। খুবই অসাধারণ লাগছে রাইকে। সবাই তো অবাক, ওর কাজিনরা তো একেবারে চিৎকার করে উঠল। আর তখনই একজন স্টেজে উঠল। বাগিচার ফুল তুমি তুলিয়া আনিয়াছি আমি, মালা গেথে গলায় পরিব, অন্য কাউকেরে আমি চাহিতে দিব না ওহে শ্যাম। রায়ের সামনে সোহম, যে ছেলেটা ওর সাথে নাচ করছে, খুব সুন্দর করে তালে তাল মিলিয়ে নাচ করছে। ওদিকে নিশান্ত পুরো অবাক ওর উপস্থিতির পদ্ধতি দেখে। এবার নিশান স্টেজ থেকে নেমে অপরদিকে রায়ের স্টেজে খুবই ভাব নিয়ে উঠল, আর সোহম সরে গেল। সবাই ইচ্ছে মতন তালি দিচ্ছে। রায় মাথা নাড়িয়ে ওকে ইশারায় চ্যালেঞ্জ করলো নাচার জন্য। নিশানও বাঁকা হেসে শুরু করে দিল। আরে বাস, আজ তো রাই আর নিশানের দারুণ জুটি। সুবাস মিশিয়া থাকে পাপড়ির ভাজে ভাজে, তেমন তুমি আছো মিশে আমার দেহর মাঝে। রাই, সুবাস মিশিয়া থাকে পাপড়ির মাঝে, 7 রাজার ধন তুমি খুঁজিয়া পাইয়াছি আমি, মনের মনে কোঠায় রাখিব, অন্য কাউরে আমি চাহিতে নেব না। নিশান আর রাই একসাথে মুখোমুখি এসে দাঁড়ালো, ঠিক গানের মতন। দুজনের নাচ শেষ। নিশান রাইয়ের দিকে হেসে তাকিয়ে আছে। রাই মুখ ভেচকি দিয়ে স্টেজ থেকে নেমে গেল। স্টেজ থেকে নেমে আসার পর অন্যান্য ভাই বোনরা তো নাচ শুরু করেছে, আর রাই ঘুরে ঘুরে সব জায়গাতেই দেখছে সবাই যে যার মতন বিজি। ওইদিকে নিশানও স্টেজে নাচানাচি করছে, আর তার সাথে সাথে কাজিনরাও নাচছে, আর সবাই হাসাহাসি করছে। শুধু তাকিয়ে দেখলো একটা চেয়ার ফাঁকা আছে। রাই গিয়ে চেয়ারটা বসলো আর ফোন নিয়ে ওদের ভিডিও রেকর্ড করতে লাগলো। হঠাৎ রাইয়ের চোখে পড়ল একটা অজ্ঞাত ছেলে ওর দিকে তাকিয়ে আছে। রাই ভ্রু কুঁচকে কিছুক্ষণ আর চোখে তাকিয়ে ছেলেটাকে পর্যবেক্ষণ করলো। ছেলেটা ওর দিকেই তাকিয়ে আছে। রাইয়ের একটু অস্বস্তি হচ্ছে। ও ভাবলো এখান থেকে সরে অন্য জায়গায় যাবে, তাই ও উঠে অন্য এক পাশে গিয়ে বসলো। কিন্তু মহাবিপদ, ছেলেটা দেখি ওর পাশেই এসে চেয়ারে বসে গেল। রাইয়ের মেজাজটা পুরোটাই বিগড়ে গেল। যতই সময় যাচ্ছে ততই ছেলেটা যেন ওর দিকে আরও লোলুপ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। রাই অস্বস্তির জন্য সেখান থেকে উঠে গেল। দাঁড়াও, বোঝাচ্ছি বলে রাইয়ের এবার হাঁটা শুরু করলো। এবারে ছেলেটা ওর পিছু পিছু হাঁটতে লাগলো। রাই এইটা লক্ষ্য করে দ্রুত হাঁটতে লাগলো। ছেলেটাও ঠিক সেমভাবে ওর পেছনে পেছনে হাঁটতে লাগলো।
হাঁটতে হাঁটতে এক পর্যায়ে রায় থেমে যায়, আর ছেলেটা আচমকা থেমে যাওয়াতে প্রায় রায়ের সাথে ধাক্কা লাগতেই রায় পেছন ঘুরে ছেলেটার পাঞ্জাবির কলারটা ধরে সামনের দিকে নিয়ে এসে মাটিতে ফেলে দেয়। তাল সামলাতে না পেরে ছেলেটা মুখ থুবড়ে মাটিতে পড়ে যায়। কি সমস্যা, হ্যাঁ? রায় কোমরে হাত ঢোকাল। ছেলেটা রেগে উঠল, কি, কে আপনি, আর আমাকে এভাবে ফেললেন কেন? আমি ফেলেছি? কে আমি? তোর তো মাথা আজকে ফাটিয়েই ফেলবো, বলে রাই পাশে ফেলা একটা লাঠি ওঠাতে রাইয়ের বাবা এসে ওর হাত চেপে ধরল। গান বাজনা সমস্ত বন্ধ হয়ে গেল। রাই, এসব কি করছিস তুই? বাবা, দেখো এই ছেলেটা অনেকক্ষণ ধরে আমাকে ফলো করছে, দেখছি যেখানেই যাচ্ছি সেখানেই যাচ্ছে, বলে রাই ছেলেটার দিকে অগ্নি দৃষ্টিতে তাকায়। ততক্ষণে ছেলেটার মা বাবাও উপস্থিত। এই মেয়ে, তুমি আমার ছেলের সাথে এরকমভাবে ব্যবহার করছো কেন, আর ওর গায়ে হাত দিচ্ছ কেন? বলে মহিলা তো কটমট করে তাকালো। ছেলে তো স্বয়ং কৃষ্ণচূড়া, টোকা দেওয়াও যাবে না, বলে রাইও খেপে গেল। রাই, চুপ কর। কি চুপ করব? পিসিমণি, ছেলেটাকে তোমরা কিচ্ছু বলবে না? ওকে জিজ্ঞাসা করো যে ও কেন এরম করছিল। রায়ের কথা শুনে ছেলেটা বাবার ছেলের দিকে তাকিয়ে বলল, ও কি ঠিক বলছে? ছেলেটা বোধহয় একটু ভয় পেয়ে গেল। বাবা, না মানে আমি। সজোরে একটা চড় পড়ল ছেলেটার মুখে। এই দিন দেখার জন্য তোকে বড় করেছি। লোকটি আবারও হাত তুলে যাওয়াতেই এদিকে আমার শ্বশুরমশাই এসে ওনার হাতটা চেপে ধরলেন, বুঝিয়ে শুনিয়ে যে মামলা ওখানেই রফা দফা যাতে হয়ে যায়। তবে রাই শেষমেশ বলে উঠল, এই বাড়ির ত্রিসীমানায় যেন তোমাকে আর কোনো দিন না দেখি, বলে তুড়ি মেরে রাই ওয়ার্নিং দিয়ে দিল। নিশান মনে মনে বেশ অবাক আর খুশি দুটোই হলো। পুরোটাই গুন্ডি বলে নিশান হেসে দেয়। পুরো অনুষ্ঠানটা খুবই ভালোভাবে সম্পন্ন হলো। এই মুহূর্তে সবাই এসে গেছে, বিয়ের মন্ত্র পড়া হচ্ছে, আর মিহির আর শ্রেষ্ঠাকে খুব সুন্দর লাগছে। সবাই খুশিতে আনন্দে একেবারে ডগমগ। রাইও চারদিকে দেখে দেখে এনজয় করতে লাগলো। এদিকে নিশান দুষ্টু হেসে নিজেও একটা বলল, কি, আমরাও করব নাকি বিয়ে, বলে রায়ের দিকে বিস্ফারিত চোখ মেলে তাকালো। ও সাথে সাথে চোখ সরিয়ে নিল। একবার হবে নাকি, চলো গিয়ে বসে পড়ি। এইভাবে বরকনে দুজন দুজনের দিকে তাকিয়ে থাকতে লাগলো, আর এইদিকে নিশান আর রাই দুজন দুজনের দিকে তাকানোর মতন জীবনসঙ্গী বানানোর যেন মনে মনে প্রতিশ্রুতি নিল। রাই কিছু একটা কাজের জন্য বাড়ির ভেতরে গিয়ে দোতলায় উঠছিল। কাজ সেরে ও দোতলায় ঘর থেকে নামার জন্য পা বাড়াবে, ঠিক তখনই পেছনে লাগানো শব্দ এলো। ও চমকে পেছনে ঘুরে তাকায়। কেউ একজন গাঢ় চকলেট কালারে পাঞ্জাবি পরে আছে, মুখ দরজার দিকে। দরজা লাগানো মাত্রই, কে 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 আপনি? রাই ভয় পেয়ে গেল। লোকটা ঘাড় বেঁকিয়ে ঘুরে দাঁড়ালো, আর একটা অদ্ভুত দৃষ্টিতে নিক্ষেপ করে রায়ের দিকে তাকালো। যাকে দেখে ঘৃণায় রায়ের মুখভঙ্গি বদলে গেল। আপনি এখানে কি করছেন? আবির কিছু বলল না, এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তবে আজও চেহারায় কোনো হাসির রেখা নেই। কি হলো, দরজা খুলুন, বলে রাই পেছোতে লাগলো, কারণ আবির ওর দিকে এগোচ্ছে। আপনি খুলুন দরজা, বলছি দরজা খুলুন, ভালো হবে না কিন্তু। ততক্ষণে রাই দেয়ালের সাথে প্রায় সেটেই গেছে। আবিরও সামনে এসে ঠিক ওর দুপাশে দুটো হাত দিয়ে ঘিরে দাঁড়ালো। রাই বরফের ন্যায় জমে গেছে। লোকটাকে কি মতলব? আবির আস্তে আস্তে রাইয়ের দিকে মুখ এগোতে লাগলো। রাই নড়তেও পারছে না। ওর হাত পা এমনিতেই জমে এসেছে। ভয়ও চোখ বন্ধ করে নিল। মুহূর্তেই একটা গরম শ্বাস ওর মুখে আছড়ে পড়ল। কি মনে করছো, আমি কি বাইরের ওই ছেলেটা নাকি? রাই তাকিয়ে গেল। ওর মাথায় ঢুকলো না কি বলল আবির। আবির আবারও বলল, বাইরের তোর ছেলের মাথাটাই ফাটিয়ে দিচ্ছিলে। কি শেষ সব? আবিরের কথায় রাই একটা ঢোক গিলে নিল। রাই খানিকক্ষণ তাকিয়ে
হৃৎপিণ্ডটা তার মিনিটে 100-র ওপরে চলে গেল। আবির অদ্ভুত গলায় বলল, নাচটা ভালো ছিল, তার থেকে ভালো ছিল তোমার চেহারা চমক, একদম চম্বুকের মতো। রাইয়ের কপাল সংকুচিত হয়ে বললেন, কি বলছেন এসব কথা? রায়কে আপাদ মস্তক একবার দেখে বলল, হট লাগছিল সব দিক থেকেই। চেহারাটা যথেষ্ট বাজে লাগছে, যাই হোক, তবে ওর কাছে এসে নাচের মাধ্যমে তুমি ছেলেদের নিশ্চয়ই পুরোদমে আকর্ষণ করতে পেরেছ। কথাটা এমনভাবে বলল যেন এর মধ্যে রায়েরই কে কী পরিমাণ অপমান করা হচ্ছে সেটা রায় যাতে উপলব্ধি করে। এরপর রায়ের মাথা তো চূড়ান্ত গরম হয়ে যায়। চুপ করুন, অসভ্য, ইতর, ওকে থামিয়ে দিল আবির। আ আ আ অসভ্য কেন? এই তো ভালোই লাগছিল, শুধু বিকৃত দৃষ্টিতে তাকিয়ে ওড়নাটা না নিলেও পারতে। শাট আপ! ওর কথা শুনে রাই থাপ্পড় দেওয়ার জন্য হাত তুলল, কিন্তু আবির ওর হাতটা ধরে ফেলল আর আবিরের মুখে হিংস্রতা ফুটে উঠল। হাত ছাড়ুন, হাত ছাড়ুন আমার! আবির ওর হাতটা এতটাই শক্ত করে ধরেছে যে কাঁচের চুড়িগুলো একটার পর একটা ভেঙে যাচ্ছে। ভালো লাগেনি কমপ্লিমেন্টটা? ঘৃণা করি আপনাকে, আপনি এমনই বিকৃত মস্তিষ্কের মানুষ, ছি! আবির আরও জোরে ওর হাত চেপে ধরল। কেন? আমি বিকৃত মস্তিষ্কের? কিন্তু স্টেজে যে তো ঠিক এই মানসিকতা নিয়ে কিছু ছেলের সাথে নাচানাচি করছিলে, যারা তোমার দিকে তাকিয়ে বিভিন্নভাবে তোমার দিকে নানা ইশারা করছিল। কই, তখন তোমার খারাপ লাগেনি? রাগান্বিত স্বরে বলল, সেটা কি আমার দোষ? ছেড়ে দিন আমাকে, ছাড়ুন। আপনার কথা মতো কি আমাকে চলতে হবে এরপর? কি বলছেন নাকি আপনি? আবির বাঁকা হাসল। আমার কথা মতো নাই চলতে চাও তো এই ড্রেসটা কেন পরেছ? রাই ব্যথায় কাতরাচ্ছে। হোয়াট ডু মিন? মানেটা কি? আবির কিছু বলল না, চুপ করে তাকিয়ে রইল। পর মুহূর্তে রাই বুঝতে পারল আবির কি বোঝাচ্ছে। মানে এই ড্রেসটা আপনি দিয়েছেন? আবির শয়তানি হাসি দিয়ে রাইকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আমার প্রতি তোমার ঘৃণার উপহার ছিল এটা। হট লাগছে। আবিরের তীব্র কঠোর দৃষ্টি রাইয়ের ভেতর থেকে ক্ষতবিক্ষত করে দিচ্ছে। রাই হাতের ব্যথা উপেক্ষা করে ওড়নাটা ঠিক করে দুদিকে কাঁধে নিল। আবির আর কিছু বলল না, সজোরে দরজা খুলে সেখান থেকে বেরিয়ে গেল। দরজা লাগানোর শব্দে ধ্যান ভাঙল রাইয়ের। সেদিনের আবিরের ওই হিংস্রতা দেখে রাই সত্যি স্তব্ধ হয়ে গিয়েছিল। আবির এসে খাটে বসে পড়ল। রাই সেদিনের কথা ভাবছে আর আবিরের দিকে ফ্যাল করে তাকিয়ে রয়েছে। আবির তাকিয়ে দেখল রাই এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে। ও চোখ ছোট ছোট করে বলল, এই নজরটা দেখলে মনে হয় তোমাকে খেয়ে ফেলি। রাই চোখ ফিরিয়ে নিল। আবির বাঁকা ঠোঁটে হেসে বলল, আমার ব্যাপারে এত গভীর চিন্তা করার কিছু নেই। রাই চমকে উঠল ওর দিকে। কি বলতে চায় ও? সহজ জিনিসটাকে জটলা পাকানোর সহজ উপায় হলো খুব বেশি চিন্তা করা। আর এই অভ্যেসটা তুমি মানুষের অত্যন্ত প্রিয়। তুমিও সেই একই ধারণার। কথাগুলো রাইয়ের বোধগম্যের একদম ঊর্ধ্বে। আবির আর সেদিকে তাকালো না, উঠে ব্যালকনিতে চলে গেল। ভাঙা গড়ার অন্তিম পর্যায়ে আজ এখানেই সমাপ্ত। আপনাদের কেমন লাগলো আপনাদের অমূল্য মতামত দয়া করে জানাবেন আর দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।